ওয়েলকাম টু বিলাপস উইথ বিকেলস। আমি পান্ডা, আমার সাথে আছে আমার ভেরি গুড ফ্রেন্ড মাইক। আমরা প্রথমেই বলে দেই, আমাদের এই পডকাস্টের মেইন কাজ হবে যে আমাদের মাথায় যেসব উইয়ার্ড অপিনিয়ন আসে, যেগুলো রাতে 3টার সময় আসে, ওগুলো নিয়ে আলোচনা করা। এগুলো 99.99% ননসেন্সিক্যাল কথাবার্তা, আর 0.01% হতে পারে লজিক্যাল। বাট এত বেশি ননসেন্স থাকবে যে আপনারা আসলে বুঝবেন না লজিক্যাল কথা কোথা থেকে চলে গেল। আমার খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট অ্যাড করার আছে, সেটা হলো পান্ডা এন্ড মিক অবভিয়াসলি আমাদের রিয়েল নেম, একদম 100% রিয়েল নেম। প্যান্ডেমিক থেকে আসছে এটা, কিন্তু আমরা হচ্ছে কি বলবো, আমরা সেম মানে কি বলবো, এটা নামটা আমাদের প্যারেন্টসরা ম্যাচিং করে করে রাখছে এটা আমাদের জন্য, কারণ তারা জানতো যে আমরা বড় হয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে যাবো। এই ঘটনাটা কমপ্লিটলি ট্রু, কমপ্লিটলি ট্রু এবং কমপ্লিটলি ননসেন্স। আর আপনারা যদি বিশ্বাস না করেন এটা আমাদের রিয়েল নেম, তাহলে কিন্তু আপনাদের ড্যাডি এক্স্যাক্টলি জাস্ট লাইক আজকের টপিক, ডু ক্যাটস হ্যাভ ড্যাডি ইস্যুস অর নট? ওকে, সো হোয়াট ডু ইউ থিংক পান্ডা, ডু ক্যাটস হ্যাভ ড্যাডি ইস্যুস? 100%, 99.99% ক্যাটসের ড্যাডি ইস্যুস আছে, আর 0.01% এর নাই, এবং সে 0.01% এর মেজরিটি হচ্ছে ডোমেস্টিক ক্যাট। সেটা নিয়ে পরে আসি, কিন্তু আগে আমরা 99.99% বিড়ালদের যে ড্যাডি ইস্যুস আছে এখানে কথা বলবো। তোমার কি মনে হয় এটা শুরু হয় কোথা থেকে? আমার মনে হয় যখন একটা ক্যাট বাবা হয়, তখন সে তার প্রেগন্যান্ট ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড অথবা মেট, সেটা যাই বলা হোক না কেন, তাকে ফেলে চলে যায়। সেই মোমেন্টে যে তার সিগনিফিকেন্ট আদারের পেটে যে বাচ্চাটা থাকে, সে পেটে থাকাকালীন সময় থেকেই তার ভিতরে ড্যাডি ইস্যুস শুরু হয়। আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, পেটে থাকা অবস্থায়। আমার এটা মনে হয়, আই থিংক এখানে কোনো জেনেটিক ইস্যুস আছে। আই ডোন্ট নো, বাট কোন একটা বিজ্ঞানী হয়তো বলছে যে দিনের পর দিন যখন কোন একটা প্রথা, কোন একটা স্পিসিস প্র্যাকটিস করতে থাকে, তখন আস্তে আস্তে সেটা তার জেনেটিক্সের মধ্যে ইনগ্রেইনড হয়ে যায়। তা আমার মনে হয় যে হিস্টোরিক্যাল টাইম থেকে যখন হচ্ছে ক্যাটরা তাদের বাবা দ্বারা অ্যাবান্ডন হইতো, এখন এটা তাদের জেনেটিক্সে হয়ে গেছে, মানে রয়ে গেছে, দে কান্ট হেল্প ইট। সেটা বড় কথা না, বড় কথা হলো একটা হিউম্যান ফাদার যখন তার ফ্যামিলিকে অ্যাবান্ডন করে চলে যায় বাচ্চা জন্মানোর পর, তখন সে বলে যায় যে দুধ আনতে যাচ্ছে। তাহলে বিড়ালের ক্ষেত্রে সে কি বলে যায়? বিড়ালদের ক্ষেত্রে, বিড়ালটা তার মানুষের মতো উন্নত প্রজাতির না, সে কিছু না বলে লাথি মেরে চলে যায়। এমনকি শুধু যে চলে যায় তা না, তার মধ্যে দ্য ল্যাক অফ রেসপন্সিবিলিটি। তুমি চিন্তা করো, সে খালি একটা ঘরে বাচ্চা ক্রিয়েট করে যাচ্ছে না, সে ঘরে 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 এরকম বাচ্চা ক্রিয়েট করতেছে। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। এখন তোমার কি মনে হয় এই যে কিটেনগুলোর ভিতরে ছোটবেলা থেকে ড্যাডি ইস্যুস তৈরি হয়, তারা বড় হয়ে গিয়ে কি করে? কি করে না, তুমি জাস্ট বলো যে কি করে না। এই কিটেনগুলো মোস্ট অফ দ্য টাইম তাদের মা হয়তো 3-4 মাস তাদের খেয়াল রাখে, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো মারাও রেখে চলে যায় খাওয়ারের অভাবে, বা মারা অসুস্থ হয়ে যায়। তাদেরকে খুব ছোটবেলা থেকে স্ট্রিটে বড় হতে হয়, খাবার পায় না, মারামারি করতে হয়, অত্যাচারের শিকার হয়, অসুস্থ হয়, সেবা যত্ন পায় না, তাদের মধ্যে কোনো রোল মডেল নাই। তখন কি হইতেছে, একটা চোর, একটা ডাকাত, একটা মানে অসভ্য প্রজাতির সৃষ্টি হইতেছে, যাদের মধ্যে নো মোরাল অবলিগেশন, নো এথিক্স, নাথিং। আচ্ছা, তাহলে তুমি বলতে চাচ্ছ যে ক্যাটরাও তাদের মোরাল ভ্যালুস তাদের বাবার কাছ থেকে শিখে? Of course, you need a father figure, a mother figure. মানে কমপ্লিটলি বলতে গেলে একটা গার্ডিয়ান ফিগার তো তোমার লাইফে লাগবে। ওদের লাইফে কি সেটা আছে? দেখো জন্মের আগে বাবা চলে যেতেছে, মা হচ্ছে যে খাবার আনতে আনতে ওদের জন্য অস্থির, ওদেরকে এগুলো শিখাবে কোথা থেকে? তোমার কি মনে হয়? তোমার তো একটা সময় বিড়াল ছিল, তুমি এগুলো কিভাবে দেখলা, প্রত্যক্ষভাবে কিভাবে দেখলা এটা? ওয়েল, আমার বিড়ালের ক্ষেত্রে জিনিসটা এরকম ছিল না, যেহেতু সে স্ট্রিট ক্যাট থেকে পরে ডোমেস্টিক ক্যাটে রূপান্তরিত হলো, তখন ফার্স্টে তার ভিতরে দেখা যেত কিছু সিম্পটম ড্যাডি ইস্যুস, যেরকম সে চিপাচাপা গিয়ে বসে থাকতো, তাকে খাবারের জন্য না ডাকলে সে এমনি আসতো না, মানে শুধুমাত্র খাবারের জন্য আসতো, তাছাড়া সে আসতো না, লুকিয়ে থাকতো। আমি মনে করি সেটা ড্যাডি ইস্যুসের সিম্পটম। এরপর ধীরে ধীরে সে যখন ঘরে থাকা স্টার্ট করলো, সেটা ফিক্স হয়ে গেল, তখন সে নরমালি কমফোর্টেবল ফিল করতে থাকলো, নরমাল ভাবে সোশ্যালাইজ করতে থাকলো। এখন তাহলে তুমি কি বলতে চাচ্ছো যে চাইল্ডহুড অ্যাবান্ডনমেন্ট এটা কি বিড়ালটা সেলফ করতে প্রবলেম সৃষ্টি করছে? আমার মনে হয়। আর একটা জিনিস কি, আমার বিড়াল, ওর তো নাম নাম যেন কি, নাম ভুলে গেছি অলরেডি। আচ্ছা যাই হোক, আর ও হ্যাঁ রাইট, কোভিড। হ্যাঁ, কোভিডের ক্ষেত্রে হলো কি যে তার সাথে যে জিনিসটা হয়েছে, তার ফ্যামিলি তাকে অ্যাবান্ডন করে চলে গেল। এরপরে সে যখন প্রেগন্যান্ট হলো তার বয়ফ্রেন্ডের সাথে, তার বয়ফ্রেন্ডও তাকে ফেলে চলে গেছিল। আই থিংক আমাদের এখানে বয়ফ্রেন্ড ওয়ার্ডটা ইউজ না করে হাজবেন্ড ওয়ার্ডটা ইউজ করা উচিত, কারণ আমরা হচ্ছে পরবর্তী দেয় নাই কেউ, বাট আমাদের স্টিল ইউজ করা উচিত, কারণ যাতে পরবর্তী প্রজন্ম এটা না ভাববে যে বয়ফ্রেন্ড থাকলে কি ব্যাপারটা চলে যেতে হবে, এগুলা করতে হবে। অ্যাটলিস্ট আমরা হাজবেন্ড ওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে বলতে পারি যে ধরনের রিলেশন করলে ওখানে একটা অব্লিগেশন থাকতে হবে, লিগ্যাল অব্লিগেশন, ধার্মিক অব্লিগেশন, যেটাই হোক। অথবা আমরা যে কোনো ধরনের অব্লিগেশন বাদ দিয়ে আমরা মেইড শব্দটা উচ্চারণ করতে পারি। হ্যাঁ, গুড, দ্যাট ইজ ভেরি গুড। ওকে, সো তাহলে জিনিসটা পলিটিক্যালি কারেক্ট হবে এবং ডিপ্লোম্যাটিক হবে, কোনো পক্ষই অফেন্ডেড হবে না। তুমি ঠিকই বলছো। আচ্ছা, যেটা বলতেছি না, কন্টিনিউ করো। আচ্ছা, সো ছোটবেলায় একটা কিটেনের সাথে যা হয়, বড় হওয়ার পর তার লাইফে সেটা রিফ্লেকশন দেখা যায়, সেটাই বলছিলাম। হ্যাঁ, তুমি কিন্তু দেখো, মানুষের মধ্যে একটা বাচ্চা যখন মানে একটা প্রবলেমেটিক ফ্যামিলির বাচ্চা, সে যখন বন্ধু বান্ধব চুজ করে, স্পাউস চুজ করে, সে কিন্তু আনইনটেনশনালি একটা প্রবলেমেটিক পারসনকেই চুজ করে। কারণ হচ্ছে যে প্রবলেমগুলো দেখতে দেখতে তার কাছে নরমাল লাগে, ঠিক আছে? অন্য মানুষ সে যখন স্পাউস চুজ করতে যায়, বন্ধু চুজ করতে যায়, তখন সেম প্রবলেমগুলো দেখে তার মনে হয় যে মানুষ তো এরকমই হওয়া উচিত, এরকম মানুষকে চুজ করবো, তার কাছে এগুলো নরমাল লাগে, রেড ফ্ল্যাগগুলো সে বুঝতে পারে না। তো বিড়ালটার ক্ষেত্রে আসলে সেটাই হয়। তো তার কাছে কোনো, বিড়ালটার কাছে কোনো ফাদার ফিগার ছিল না, বিড়ালটার বাবা তাকে শিখায় নাই হাউ টু বি আ জেন্টলম্যান, বা বিড়ালটার মা তাকে পর্যাপ্ত পরিমাণ টাইম দেয় নাই, যেটার কারণে বিড়ালটা পরবর্তী সময় এই ভুলগুলাই করে যেটা তার প্যারেন্টসরা করতেছিল। ওকে,
মোস্ট অফ দ্য টাইম একটা ফিমেল ক্যাট হচ্ছে যে বাচ্চাগুলো খেয়াল রাখতে বাধ্য হয়, বাচ্চাদেরকে খাওয়াতে বাধ্য হয়, প্রোভাইড করতে বাধ্য হয়, বাচ্চাগুলোর জন্য সে নিরাপত্তা দিতে বাধ্য হয়। তো ফিমেল ক্যাটের জন্য রেসপন্সিবিলিটিটা মাচ 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 মোর। বুঝতে পেরেছি। এখন আমরা এতক্ষণ আলোচনা করলাম হলো 99% ক্যাটের কথা, কিন্তু এখন যদি আমরা 1% ক্যাটের কথা বলতে যাই, ডোমেস্টিকেটেড ক্যাট, তাদের ভিতরে যে ড্যাডি ইস্যুস গুলো থাকে সেটা কিভাবে ফিক্স করা যায়? যেমনটা আমার ক্যাটের ক্ষেত্রে হয়েছিল যে তার ড্যাডি ইস্যুস ছিল, কিন্তু সে তো স্ট্রিটে বড় হয়নি, সে তো ডোমেস্টিকেটেড হয়ে গেছিল। তো একটা ড্যাডি ইস্যুস সহ ক্যাট যখন ডোমেস্টিকেটেড হয়, তাকে যখন কেউ অ্যাডপ্ট করে, তখন সেই ড্যাডি ইস্যুস গুলো ফিক্স করা যায় কিভাবে? ডোমেস্টিকেটেড ক্যাট হয়তো সে লাইফে অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, বাট সুযোগ সুবিধাগুলোকে তুমি মনে করো যে বাচ্চাটার জীবনে গার্ডিয়ান ফিগার, ফাদার ফিগার অভাবটা পূরণ করতেছে কিন্তু না, সে কিন্তু তার ফাদার মাদারের ভালোবাসাটা ঠিক সেম ভাবেই সে মিস করবে। ঠিক আছে, একটা যে বিড়াল, একটা প্যারেন্ট বিড়াল, ছেলে বিড়াল মেয়ে বিড়াল বলবো না, একটা প্যারেন্ট বিড়াল তার সন্তান বিড়ালকে শেখায় কিভাবে নিজেকে গ্রুম করতে হবে, কিভাবে হান্ট করতে হবে, ঠিক আছে, কিভাবে শক্ত হতে হবে। ইমোশনাল স্ট্যাবিলিটিটা কিন্তু হচ্ছে যে প্যারেন্ট বিড়াল সন্তান বিড়ালকে দেয়। কিন্তু তুমি যদি স্ট্রিট ক্যাট, ডোমেস্টিকেটেড ক্যাট সবার মধ্যে দেখো, ওদের মধ্যে ইমোশনাল স্ট্যাবিলিটিটা নাই কিন্তু। ঠিক আছে, ডোমেস্টিকেটেড ক্যাটের মধ্যে ইমোশনাল স্ট্যাবিলিটি স্লাইটলি একটু বেশি, কারণ সে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার হিউম্যানদেরকে সে নিজেদের ফাদার মাদার মনে করে, তো সেক্ষেত্রে তার সে একটু ইমোশনালি স্টেবল হয়ে থাকে। কিন্তু এই যে নিজের গ্রুমিং শিখতে না পারা, নিজের খাওয়াটা নিজে জোগাড় করতে না পারা, এসব ঘাটতি কিন্তু থেকেই যাচ্ছে। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো একটা হিউম্যান যখন একটা ক্যাটকে অ্যাডপ্ট করার চিন্তা করবে বা যখন অ্যাডপ্ট করবে, তখন কি তার একটা ক্যাটের ফাদার ফিগার হওয়া উচিত নাকি মাদার ফিগার হওয়া উচিত? ওয়েল, আমার পার্সোনালি মনে হয় যে দুটোর পালন করাই দরকার। ঠিক আছে, ফাদার ফিগার যেমন তুমি মানুষের দিকেই দেখো, ফাদার ফিগার ছাড়া একটা মানুষ প্রপার হতে পারে না, মাদার ফিগার ছাড়া হতে পারে না। ক্যাটদের ক্ষেত্রেও কিন্তু সেম। তো একটা মানে এটা বলবো আমি প্রয়োজন বুঝে, কখন কোথায় কি করতে হবে সেটা বুঝে উভয় দায়িত্ব পালন করা দরকার। বুঝতে পেরেছি, কিন্তু স্টিল মানে কোনটা বেশি প্রয়োজন একটা ক্যাটের লাইফে? পার্সোনালি আমি মনে করি মাদার ফিগারটা বেশি দরকার, কারণ এই যে বললাম মা সন্তানকে শিখায় কিভাবে নিজেকে গ্রুম করতে হবে। গ্রুমিং ছাড়া কিন্তু একটা ক্যাট অসুস্থ হয়ে পড়ে। ক্যাটের শারীরিক সুস্থতার জন্য গ্রুমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং মোস্ট অফ দ্য টাইম একটা ক্যাট যে ছোটবেলায় অ্যাবান্ডন হয়েছে সে নিজেকে গ্রুম করতে জানে না, এবং সে মোস্ট অফ দ্য টাইম হয় বেশি ট্রাস্টিং হয় অথবা পুরোপুরি ফেরাল হয়ে যায়, দুটোই কিন্তু ভালো না। তো একটা মাদার ক্যাট তাকে মধ্যপন্থাটা অবলম্বন করতে শেখায়। তো আই থিংক ডেফিনেটলি মাদার ক্যাটের ভূমিকাটা বেশি। কিন্তু আমরা কি তাহলে ঘুরে ফিরে সেই জায়গাতেই চলে গেলাম না? কারণ একটা ক্যাটের প্যারেন্ট হিসেবে যদি আমি তার মাদার ফিগার হিসেবে থাকি, তাহলে তো তার সেই ড্যাডি ইস্যুসই সাফার করতে হবে সারা জীবন। আর আমার মনে হয় কি যে একটা ক্যাটের ভিতরে যে গ্রুমিং স্কিলটা সেটা তার ভিতরে ন্যাচারালি থাকে। আর আমরা যদি ড্যাডি ইস্যুসটা সরাইতে চাই একটা ক্যাটের ভিতর থেকে, তাহলে আমাদের মনে হয় আমাদের ড্যাডি হওয়া উচিত। ইউ আর রাইট। এখন তুমি কোন ধরনের ড্যাডির কথা বলছো মাই? ডাজন্ট ম্যাটার। আমরা তো হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডলি পডকাস্ট, ড্যাডি মানে বাবা, যারা শুনতেছে তারা এটাকে খারাপ ভাবে নিবে না। সবাই সরল সরল চিন্তা করো। এগেইন বলতে চাচ্ছি, হ্যাঁ ফাদার ফিগার আমাদের ড্যাডি হওয়া উচিত। অফকোর্স আমাদের উচিত তাকে হান্টিং শেখানো, তাকে কিভাবে একটা ফিমেল ক্যাটের সাথে আচরণ করতে হয়, বা ফিমেল ক্যাটেরই ফাদার ফিগার হিসেবে মেল ক্যাটের সাথে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে একটা প্রপার মেল ক্যাট, জেন্টলম্যান মেল ক্যাট খুঁজতে হবে সেটা শেখানো। আই থিংক ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইউ আর রাইট, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইওর অপিনিয়ন। আচ্ছা, তাহলে আলোচনার এই পর্যায়ে আমাদের কি বিষয়ে কথা বলার কথা ছিল? আর কি বিষয়ে আমাদের কথা বলার কথা ছিল? ও আচ্ছা, আই ওয়ান্ট কিডস টু বি সিন বাট নট টু বি হার্ড। এটা নিয়ে তুমি কি মনে করো? কিড বলতে তুমি, ও আচ্ছা কিডস, সরি। তোমার কি মনে হয় যে আজকালকার জেনারেশন জেন জি টু সাম এক্সটেন্ট এন্ড এখন জেন আলফা, ওদেরকে ওদের মা বাবারা বেশি অপিনিয়নেটেড করে ফেলতেছে, মানে সবকিছুতে ওদের অপিনিয়নটা নিচ্ছে, তোমার কি মনে হয় ইজ ইট টু মাচ? এখন আমি কি সেটা আনবায়াসড ভাবে অ্যানসার করব নাকি একজন জেন জি হিসেবে অ্যানসার করব? অফকোর্স আনবায়াসড হিসেবে অ্যানসার করবা। আনবায়াসড হিসেবে লাইক এভরিওয়ান শুড শাট আপ। এত অপিনিয়নে কি আছে ভাই? সবকিছুতে অফেন্ডেড হয়ে যাচ্ছে, সবকিছু তাদের মন মতন ভালো লাগবে। আদারওয়াইজ এই যে এক্সপোজ, এই যে লাইক ক্যান্সেল কালচার, তারপরে মনে করে যে এই যে এন্টাইটেলমেন্টটা সবকিছুতে, মনে হয় যে পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে না ঘুরে তাদেরকে কেন্দ্র করে ঘুরছে। সো আমার মনে হয় ইউ আর রাইট, they need to be seen but not heard. এক্স্যাক্টলি। আচ্ছা আমি আমার অপিনিয়নটা দেই যে অতিরিক্ত অপিনিয়নেটেড হওয়ার কারণে কিডস আর নট কিডস এনিমোর। ঠিক আছে, জেন জি আর অলমোস্ট অ্যাডাল্টস নাও। ঠিক আছে, 2010 সালে জন্ম, 2010 সাল পর্যন্ত জেন জি, তো 2010 সালে জন্ম নেওয়া বাচ্চাটাও এখন 14 ইয়ার্স হয়ে গেছে। হ্যাঁ 14 বছর হয়ে গেছে। দে আর অলমোস্ট ইয়াং অ্যাডাল্ট নাও। বাট তুমি যদি জেন আলফার দিকে তাকাও বা লেটার সাইডে যে জেন জি গুলো আছে, ওরা কিন্তু মানে অতিরিক্ত অপিনিয়নেটেড, ওদেরকে অতিরিক্ত অ্যাডাল্ট হিসেবে ট্রিট করার কারণে ওদের মধ্যে মানে চাইল্ডহুড একটা ইনোসেন্স, চাইল্ড লাইক একটা ইনোসেন্স যেটা ছিল ওটা কিন্তু নাই। ওরা কখনো টিনেজার্সদের মতো, টিপিক্যাল অ্যাংস্টি টিনেজার্সদের মতো আচরণ করে নাই, টিপিক্যাল বেবিজদের মতো আচরণ করে নাই। ইটস লাইক রেজিং অ্যানাদার অ্যাডাল্ট, তাই না? তুমি এখন আই ডোন্ট নো অ্যাজ আ জেন জি হিসেবে আমি যেমন আমার টিন লাইফে পাগলামি করছি, ঠিক আছে, বাচ্চাদের মতোই আচরণ করছি অ্যাকচুয়ালি, কখনো মেকআপ করি নাই কিংবা কখনো কোনো রিলেশনশিপে জড়াই নাই। আমার মেইন চিন্তা ছিল হইতেছে কিভাবে দুপুরবেলা ভাত খাওয়ার সময় ভাইয়ের হাত থেকে টিভি রিমোটটা নিব। কিন্তু তুমি যদি এখনকার সেফোরা কিডসদেরকে দেখো, ওরা হচ্ছে যে মানে ওদেরকে দেখে না মনে হয় না যে ওরা টিনস বা ওরা এখনো বেবি, হ্যাঁ প্রি টিনস। ওরা মানে একদম ফিট ফাট মেকআপ করা অ্যাডাল্টদের মতো আচরণ। আই থিংক এটার পিছনে মা বাবার কিছুই আছে যে ওরা ওদেরকে অপিনিয়নেটেড করতে গিয়ে একটা অ্যাডাল্টে, ফুল ফ্লেজড অ্যাডাল্টে রূপান্তর করছে, এবং ওদের বড় হওয়ার যে ক্রুশাল স্টেপস গুলা কিডস টিনস ওগুলো আর হওয়ার সুযোগ হয়নি। এটা নিয়ে তুমি কি বলো? আমি মনে করি যে প্যারেন্টসদের পাশাপাশি সোসাইটির সবচেয়ে বড় ফল্ট আছে এখানে। যেরকম ফার্স্ট অফ অল সোশ্যাল মিডিয়ার দিকে যদি আমরা তাকাই,
যাবে, তাহলে এটা স্টপ করা যাবে কিভাবে? আর প্যারেন্টসের ফল্টটা তাহলে কোথায়? তুমি আসলে ঠিকই বলছো। এখন আসলে বাচ্চাদের জন্য যে কন্টেন্ট ফিল্টারিং এর একটা ব্যাপার, এটা মারাত্মকভাবে আলোচনা করা হয়। কন্টেন্ট ফিল্টারিং এর ব্যাপারটা এখন অলমোস্ট নন এক্সিস্টেন্ট। একটা 40 বছর বয়সী মানুষ যেটা দেখতেছে, একটা 10 বছর বয়সী বাচ্চাও কিন্তু সেটাই দেখতেছে। কিন্তু আমরা লজিক্যাল কথা কেন বলতেছি? আসলে আমাদের ইলজিক্যাল কথা বলার কথা না। নাইট আট খই ভাজ থর বড়ি খাড়া খাড়া বড়ি খাড়া। অলসো বাচ্চাদেরকে পিটানোটা আমার মনে হয় ধরনের বদমাশ পোলাপান যারা অ্যাডাল্টের মতো আচরণ করে, এদেরকে পিটাই হচ্ছে যে এদের থেকে যদি ইয়াগুলো নিয়ে নেওয়া হয়, কি বলে এটাকে, আমাদের হাতে তখন কি আছে, টেকনোলজিগুলো নিয়ে নেওয়া হয় এবং এদেরকে বলা হয় যে সকাল সন্ধ্যা 2 বেলা মাঠে কাজ করবি, এরা খুব সুন্দর বাচ্চাতে পরিণত হবে। ভেরি কুল, মানে জাপানের মতো। জাপানের মতো আমার মনে হয় বাচ্চাদেরকে পিটানো দরকার। বাচ্চাদেরকে খুব বেশি লজিক থেকে বের হতে পিটানো দরকার নেই যে বাচ্চা মরে যাবে বা মানসিক সমস্যা ক্রিয়েট হবে। হ্যাঁ আচ্ছা, আমরা যদি লজিক থেকে বের হয়ে আমরা আগে টপিকে যাই। ইয়েস, শুনতে পাচ্ছো? মাইক পান্ডা। হ্যাঁ শুনতে পাচ্ছি মাইক। ওকে মাইক। সো আমরা যদি আগে টপিকে ফিরে যাই, তোমার কি মনে হয় আমরা আজকে ইনবক্সে ব্রেক্সিট নিয়ে কথা বলছিলাম, ব্রেক্সিটের কারণে ক্যাটসদের ড্যাডি ইস্যুতে কি কোনো প্রভাব পড়েছে? অফকোর্স ব্রেক্সিটের কারণে ক্যাটদের ড্যাডি ইস্যুতে প্রভাব পড়ছে। ব্রেক্সিটের কারণে হচ্ছে যে তুমি কি মনে করো ব্রেক্সিটের কারণে শুধু লন্ডনের হিউম্যান ইমিগ্রেন্টসরাই, সরি লন্ডন না, ইউকেতে হিউম্যান ইমিগ্রেন্টসদেরই কমে গেছে, সুযোগ সুবিধা কমে গেছে? অনেক ইমিগ্রেন্ট ক্যাট আছে না, তারাও তো এখন আর তাদের ভয়ঙ্কর দেশ ছেড়ে ইউকেতে সেফ একটা পজিশনে আসতে পারতেছে না। তাদের মধ্যে মেন্টাল সমস্যা ক্রিয়েট করতেছে না? এটা তো তাদের মোস্ট 99.99% ক্যাটের যেখানে ড্যাডি ইস্যু আছে, সেখানে এই সমস্যাটা তো হচ্ছে যে ক্যাটদের ড্যাডি ইস্যুটাকে অবশ্যই বাড়ায় দিবে, তাদের মেন্টাল সমস্যা আরো বেশি ক্রিয়েট করবে। তাহলে অ্যানিমালদের রাইট নিয়ে যারা কাজ করতেছে প্রতিষ্ঠানগুলো, তারা কেন ব্রেক্সিট বন্ধ করতে এগিয়ে আসলো না? তাদের কি দায়িত্ব ছিল না এই বিষয়ে অ্যাডভোকেসি করা? আসলে মেইন কথা হচ্ছে অ্যানিমাল রাইটস নিয়ে হিউম্যানরা কখনো কাজ করতে পারে না। অ্যানিমাল রাইটস নিয়ে শুধু অ্যানিমালরাই কাজ করতে পারে। তো আমাদের উচিত মানে আমাদের উচিত না, সরি, অ্যানিমালসদের উচিত তাদের অ্যানিমাল রাইট নিয়ে এগিয়ে আসা। তাদের উচিত নিজেদের রাইট সম্পর্কে নিজেরা কথা বলা। ওই ব্রেক্সিটের সময় তো একটা বিড়াল কথা বললো না, একটা গরু কি কথা বলছে যে হ্যাঁ এখন ব্রেক্সিটের কারণে আমাদের দুধের দাম বেড়ে যাবে? এটা কি বলছে? রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা ওদের যদি সচেতন না হয়, তাহলে আমরা আর কতদিন কথা বলবো? এক্স্যাক্টলি, ওদেরকে বসে বসে খাইতে খাইতে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। কি করা যায়? নাই, ওই যে বললাম যে কঠোর মাইরের কোনো ইয়া নাই। আমরা কি ভাবি ক্যাটটা অনেক কিউট, এই কারণে ক্যাটটা কুত্তার মতো আচরণ করলো, আমরা হচ্ছে যে বলি মা কিউট একটা প্রাণী, কি সমস্যা হয়? কিন্তু অ্যালিগেটর যখন কুত্তার মতো আচরণ করে, তখন কি আমরা সেটা করি? তাহলে আমরা নিজেরাও তো ডিসপ্যারিটি ক্রিয়েট করছি অ্যানিমালদের মধ্যে। তো আমাদের ফার্স্ট উচিত ডিসপ্যারিটি বন্ধ করা, সকল অ্যানিমালকে একসাথে শাসন করা, এরপর যা খুশি ওরা করুক, নিজেদের ভালো নিজেরাই বুঝবে। ওকে, তো আমি কমপ্লিটলি তোমার সাথে এগ্রি। আর আমাদের আজকে পডকাস্টের টাইম লিমিট পার হয়ে আরো বেশি হয়ে গেছে। তো আজকে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করলাম সেটা যদি একটু শর্টকাটে বলে দিতে। অফকোর্স ফার্স্টে আমরা আলোচনা করলাম ক্যাটদের ড্যাডি ইস্যু নিয়ে। তারপর কোনো একটা কারণে যেখানে আমাদের পডকাস্ট 99.99% ননসেন্সিক্যাল কথাবার্তা হওয়ার কথা ছিল, সেখানে আমরা লজিক্যাল কথাবার্তা চলে গেছিলাম। থ্যাঙ্কস টু ইউ মাইক, আমরা সেই অতর্গর্ভ থেকে বের হয়ে আসতে পারছি, কঠিন ব্ল্যাক হোল থেকে বের হয়ে আসতে পারছি এবং সরাসরি আলোর দিকে এগিয়ে গেছি। এবং লাস্টলি ব্রেক্সিট কিভাবে একটা ক্যাটের ড্যাডি ইস্যু বাড়াতে পারে সেটা নিয়ে কথা বললাম। অলসো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কিন্তু এখানে দুজনে আলোচনা করার কথা ছিল। ইট ফেল্ট লাইক মানে তুমি আমাকে ইন্টারভিউ করতেছো, এটা কিন্তু হবে না। নেক্সট টাইম আমরা আরো জোরসোরে এটা নিয়ে আলোচনা করব। ওকে, আসলে আজকের টপিকটা নিয়ে তোমার এক্সপার্টিস বেশি ছিল, এই কারণে তোমাকে কোশ্চেন করা। সো দ্যাটস রিয়েলি সুইট অফ ইউ। এনিওয়ে, এখন তুমি বলো তুমি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কি বলতে চাও? ক্লোজিং স্টেটমেন্ট কি হবে?